তাই তো, সুবর্ণলতা না সত্যবতীর মেয়ে, যে সত্যবতী স্বামীর কাছ থেকে আঘাত পেয়ে এক কথায় স্বামী সংসার ত্যাগ করে গিয়েছিল, আর ফেরেনি। মায়ের সেই তেজের কণিকা মাত্র পায়নি সুবর্ণলতা। সত্যবতী তার মেয়ের এই অধোগতি দেখে ধিক্কার দেবে না? বলবে না, ছি ছি সুবর্ণ, তুই এই? সে ধিক্কারের সামনে তো চুপ করে থাকতে হবে সুবর্ণকে মাথা হেঁট করে। নাকি করবে না মাথা হেঁট? মুখ তুলেই তাকাবে মায়ের দিকে, বলবে, মা, তোমার অবস্থায় আর আমার অবস্থায় সেখানে যে আকাশ পাতাল তফাৎ। তা বলতে যদি পারে সুবর্ণ, বলতে যদি পায়, মিথ্যা বলা হবে না, আকাশ পাতালই। সুবর্ণর মার জীবনের পৃষ্ঠপটে ছিল এক অত্যুজ্জ্বল সূর্যজ্যোতি। সত্যবতীর বাবা সত্যবতীর জীবনের ধ্রুবতারা, সত্যবতীর জীবনের বনেদ, সত্যবতীর মেরুদণ্ডের শক্তি। সুবর্ণর পৃষ্ঠপটে শুধু এক টুকরো বিবর্ণ ধূসরতা। সুবর্ণর কাছে বাবার স্মৃতি, বাবা প্রতারণা করে তার বিয়ে ঘটিয়ে জীবনটাকে ধ্বংস করে দিয়ে নির্লিপ্ত হয়ে বসে আছে। সুবর্ণর বাবা সুবর্ণর ভাগ্যের শনি। আর স্বামী ভাগ্য, সেও কি কম তফাৎ? সত্যবতীর স্বামী অসার অপদার্থ ছিল, কিন্তু অসভ্য অশ্লীল ছিল না। সত্যবতীর অযোগ্য হতে পারে, তবে সে অত্যাচারী নয়। কিন্তু সুবর্ণলতার ভাগ্যে তো মাত্র ওই দ্বিতীয় বিশেষণগুলোই। আজীবন সুবর্ণকে একটা অসভ্য, অশ্লীল আর অত্যাচারীর ঘর করতে হচ্ছে। ত্যাগ করে চলে যাবে কখন? সোজা হয়ে দাঁড়াতে শিখবার আগেই তো ঘাড়ে পিঠে পাহাড়ের বোঝা উঠেছে জমে। ওই বোঝার ভার নামিয়ে রেখে চলে যাবে সুবর্ণ তার সন্তানদের মধ্যেও নিজের জীবনের প্রতিচ্ছবি দেখতে। হয়তো আরও কালিমাখা হবে সে ছবি। সুবর্ণ তাই তার মার সামনে মুখ তুলে বলতে পারবে, মা, তোমার মেয়ে তোমার মতো নিষ্ঠুর হতে পারেনি, এই তার ত্রুটি। তোমার মতো হালকা ছোট্ট সংসার পায়নি, এই তার দুর্ভাগ্য। তোমার মেয়ে মায়ে তাড়ানো বাপে খেদানো তেজটা ফলাবে, তবে কোন পতাকা তলে দাঁড়িয়ে? ধিক্কার তুমি দিতে এসো না মা, শুধু এইটুকু ভাবো, সকলের জীবন সমান নয়, সবাইকে একই মাপকাঠিতে মেপে বিচার করা যায় না। যাকে বিচার করতে বসবে, আগে তার পরিবেশের দিকে তাকিও। সুবর্ণর পরিবেশ সুবর্ণকে অসম্মানের পাকেই পুঁতে রেখেছে। সুবর্ণর আবার এইটুকু অসম্মানী করবে কি? আর সুবর্ণর দেহ কোটরে এখনো না শত্রুর বাসা? তাকে বহন করে নিয়ে যাবে কোন মুক্তির মন্দির পথে? সুবর্ণকে অতএব সেই পথেই নেমে যেতে হবে, যে পথের শেষে কি আছে সুবর্ণ জানে না। পথটা অন্ধকারে ভরা, এই জানে শুধু। কিন্তু সুবর্ণ হয়তো একদিন তার সন্তানের মধ্যে সার্থক হবে, মাথা তুলে দাঁড়াবে পৃথিবীর সামনে। সেই স্বপ্ন দেখে সুবর্ণ, সেই ভবিষ্যতের ছবিতেই রং দেয়। এখন অতএব আর কিছু করার নেই সুবর্ণর, তার স্বামীর পিছু পিছু চলে যাওয়া ছাড়া। ফুলেশ্বরী ন্যাড়া মাথায় ঘোমটা টানেন। ফুলেশ্বরী অবাক গলায় কুটুমের ছেলেকে সম্বোধন করে বলেন, সে কি বাবা, এই এসে এই চলে যাবে কি? বোনের বাড়ি এসেছ, একবেলাও তো থেকে যাবে। প্রবোধচন্দ্র গম্ভীর গলায় বলে, থাকবার জো থাকলে থাকা যেত, সময়ের অভাব।
আহা, আসছে কাল তো ছুটির বার। অন্য কাজ আছে, নীরস গলায় বলে কথাটা প্রবোধ। মাউইমার অনুরোধের সম্মান রাখবে এমন মনে হয় না, কিন্তু ফুলেশ্বরী তবু অনুরোধ করেন, কারণ ফুলেশ্বরীর বউ তার শরণ নিয়েছে। বলেছে, মা, যা মুখ করে বসে আছে মেজদা, দেখেই তো পেটের মধ্যে হাত পা সিঁধিয়ে যাচ্ছে। আপনি একটু বলুন, আপনার কথা ঠেলতে পারবে না। আহা, আকস্মাৎ এমন দুম করে নিয়ে যাবে? পোয়াতি বউটাকে একটু মাছ ভাত মুখে না দিয়ে পাঠাবো কোন প্রাণে? ফুলেশ্বরী তাই আপ্রাণ করেন, বলেন, বুঝলাম কাজ আছে, কিন্তু জো শো করে সামলে নিও বাবা, পুরুষ ছেলে, তোমাদের অসাধ্য কী আছে? মেজো মেয়ে এই অবস্থায় যাত্রা করবে? একটু মাছ ভাত মুখে না দিয়ে যেতে দিই কী করে? আমি তোমার হাত ধরে অনুরোধ করছি বাবা। কিন্তু প্রবোধের কি এখন ওই সব তুচ্ছ ভাবপ্রবণতার মান রক্ষা করার মতো মানসিক অবস্থা? মাথার মধ্যে রক্ত তার টকবক করে ফুটছে না? সেই উত্তাপকে প্রশমিত করে সে এই পাপপুরীতে রাত্রিবাস করবে? গুছিয়ে গাছিয়ে বোনাইয়ের পুকুরের মাছের ঝোল খেয়ে তবে যাত্রা করবে? এই দণ্ডে সুবর্ণকে কোনো একটা নির্জন জায়গায় ঠেলে নিয়ে গিয়ে মেরে পাট করে দিতে ইচ্ছে করছে না? বোনের বাড়িতে বিশ্বাস করে পরিবার রেখে গিয়েছিলাম। বোন সে বিশ্বাসের মান রেখেছে যে, কেন চোখে চোখে রাখতে পারেনি, শাসন করতে পারেনি, বলতে পারেনি, বেচাল করো না মেজবউ? তা নয়, সোহাগের দেওয়ারের সঙ্গে মাখামাখি করতে ছেড়ে দিয়েছেন। সেই বোনের মান রাখতে যাব আমি? অতএব প্রবোধকে বলতেই হয়। বৃথা উপরোধ করছেন, আজ না গেলেই নয়। এবার অমূল্য গলা বাড়ায়, বলে, তা কাজটা যখন এত জরুরি, সেরে নিয়ে দুদিন বাদে এলে তো ভালো হতো মেজদা। মেজদা ভুরু কুচকে নেপথ্যবর্তিনীর উদ্দেশ্যে একটি কড়া দৃষ্টি হেনে তেতো গলায় বলে, কারুর কারুর অন্তত ভালো হতো, তাতে আর সন্দেহ কি? অমূল্য অত বোঝে না, বলে ফেলে, সত্যি সেটা ভালো ছিল মেজদা। এমন হঠাৎ এদের যাবার তো কোনো কথা ছিল না। কথা ছিল না? আইন দেখাতে এসেছে। ফুটন্ত রক্ত উছলে ওঠে। বরাবর তোমার বাড়িতে থেকে যাবে এমন কথাও ছিল না নিশ্চয়ই। আমার পরিবার, তার ওপর আমার জোর চলবে না। হঠাৎ নেপথ্যবর্তিনী বেরিয়ে আসে, বলে ওঠে, চলবে না কি বলো? 100 বার চলবে। ইচ্ছে হলে কোমরে দড়ি বেঁধে কাঁটা বন দিয়ে হিঁচড়ে নিয়ে যাওয়াও চলবে। যাত্রার আয়োজন করে দিন আপনি ঠাকুর জামাই। গরুর গাড়িকে তো বলে পাঠাতে হবে। ঠাকুরজি, তুমি মন খারাপ করো না। আজকে মাছ ভাত খাইয়ে পাঠাবার বাসনা তো তোমার ভাইয়ের কল্যাণের জন্যেই। আমার আর তাতে রুচি নেই ভাই। মুখ ফুটে বললামই সে কথা। সুবালা মনে মনে শিউরে উঠে বলে, দুগ্গা দুগ্গা। অমূল্য বোধ করে বিচলিত হয় এবং অমূল্যর মেজ শালা হঠাৎ গগন বিদারী চিৎকার করে বলে ওঠে, শুনলে শুনলে তো? নিজের কর্ণে শুনলে তো? এই মেয়ে মানুষকেও সতী বলে বিশ্বাস করতে হবে? তোমরা কি বলো? মেয়ে মানুষ স্বামীর অকল্যাণ চায়, তার রীতিচরিত্রের ভালো, এ কথা বলো তোমরা? কেউ আর কিছু বলে না। গরুর গাড়ি আসে। ছেলে মেয়েগুলো কাঁদতে কাঁদতে গিয়ে ওঠে সে গাড়িতে। বড় আশা ছিল তাদের আরও কিছুদিন থাকবে। কত সুন্দর করে আজই তারা ইট সাজিয়ে পাকা বাড়ি তৈরি করেছিল, সব গেল ঘুচে। সুখ বস্তুটা তাহলে জলের আলপনা, অতি সুন্দর নকশা নিয়ে ফুটে ওঠে, মুহূর্তে মিলিয়ে যায়। আনন্দ কি বস্তু, স্বাধীনতা কাকে বলে,
ভারহীন মন কেমন জিনিস এখানে আস্বাদ পেয়েছিল তারা। কিন্তু কদিনই বা। শিকারী ঈগল পাখির গল্পের সেই ঈগলটার মতোই যেন বাবা ঠকাস করে এসে নামল আর ছোঁ মেরে নিয়ে গেল। কানু, ভানু আর চন্দন ওরই মধ্যে যতটা পারল সংগ্রহ করে নিল। কষা পেয়ারা, কাঁচা কুল, টক বিলিতি আমড়া ইত্যাদি। তাছাড়াও থোড়, করমচা, গাব, মাদার পর্যন্ত অনেক কিছুই জমে উঠল তাদের সঞ্চয়ের ঘরে। তা জমে উঠতে উঠতেই তো জীবনের জমা খরচ। শুধুই কি জমে ওঠে ঘৃণা, ধিক্কার, অসন্তোষ? জমে ওঠে না ভালোবাসার সঞ্চয়, কৃতজ্ঞতার সঞ্চয়, শ্রদ্ধার সঞ্চয়? না জমলে পৃথিবীর ভারসাম্য রক্ষা হচ্ছে কি করে? নিজের কেন্দ্রে পাক খেতে খেতে এই যে তার অনন্তকালের পরিক্রমা, এ তো কেবলমাত্র ভারসাম্যের ওপর। তাই সুবর্ণলতার শুকিয়ে ওঠা স্নায়ুশিরার আবরণের মধ্যে কাঠ হয়ে থাকা আগুনের ডেলার মতো চোখ দুটো দিয়েও জল ঝরে পড়ে, বারে বারে পড়ে। সুবালা যখন আলতা পরিয়ে দিতে দিতে অনবরত হাঁটুতে মুখ ঘষে চোখ মোছে, তখন পড়ে। সুবালার ছেলেরা যখন সুবর্ণর ছেলেদের জন্যে এক চুপড়ি সেই ওদের মাটির ইট এনে রেখে যায় সুবর্ণ তোরঙ্গের কাছে, তখন পড়ে। আর উতলে উপচে শতধারে পড়ে যখন ফুলেশ্বরী তার সুদূর ভবিষ্যতের প্রপৌত্রের উদ্দেশ্যে রচিত বহু পরিশ্রম সঞ্জাত আর বহু কারুকার্য খচিত কাঁথাখানি ভাঁজ করে এনে বলেন, জিনিসের মতো জিনিস একটু হাতে করে দেবার ভাগিত করিনি মেজমে। একখান লাল পেড়ে কোরা শাড়ি এনে দেবার সময়েও দিলেন না ছেলে। এইখানি রাখো। যে মনীষীটুকু আমার সংসারে কদিন বাস করে গেল, অথচ কিছু দেখল না, জানল না, তার জন্যে ঠাকুমার হাতের এই চিহ্নটুকু। তখন তখন চোখের জলে পৃথিবী ঝাপসা হয়ে গেল সুবর্ণর। সুবর্ণর মুখ দিয়ে কথা বেরোল না। সুবর্ণ শুধু এই অমূল্য উপহারখানি হাতে নিয়ে মাথায় ঠেকালো। সুবর্ণর চোখে এত জল। সুবর্ণ আর 5টা সাধারণ মেয়ের মতো যাত্রাকালে কেঁদে ভাসাচ্ছে। একটু যেন অপ্রতিভ হল প্রবোধ, একটু যেন বিস্মিত। যাত্রাকালে তাই বেশি শোরগোল তুলল না। আর গরুর গাড়িতে ওঠার পর অমূল্য যখন বিরাট একটা বোঝা এনে চাপিয়ে দিল গাড়িতে, তখনও বিনা প্রতিবাদে নিল সেই ভার। আরও একবার চোখের জল। সুবর্ণ সেই বোঝাটার দিকে তাকালো। সুবর্ণ মুহূর্তখানিক স্তব্ধ হয়ে রইল। সুবর্ণ চোখ দিয়ে আস্তে আস্তে বড় বড় মুক্তোর মতো কয়েকটি ফোঁটা গড়িয়ে পড়ল। ধুলো মাখা ললার ছেঁড়া দড়ি দিয়ে থাক করে করে বাঁধা এক বোঝা পুরনো মাসিক পত্র নিয়ে এলো অমূল্য। ব্যস্ত ভঙ্গিতে বলল, মেজদা, যদি একটা উপকার করো, বইগুলো কলকাতায় একজনকে দেবার কথা, তো সেই সুযোগে তোমার গলায় চাপাচ্ছি, যদি নিয়ে যাও। প্রবোধ, আমার দ্বারা হবে না বলে চেঁচিয়ে উঠল না। নিমরাজের সুরে বলল, তা আমি কাকে দিতে যাব? আরে না না, তোমায় দিতে যেতে হবে না। সে যখন কলকাতায় যাওয়াটাওয়া হবে দেখা যাবে। তুমি শুধু সঙ্গে করে নিয়ে গিয়ে তোমার ঘরে রেখে দিও। এত জায়গা কোথায়? ঘর তো বোঝাই। এতটুকু বলে প্রবোধ। অমূল্য আরও ব্যস্ততার ভাবে বলে, চৌকির তলায় টলায় যে করে হোক। দেখতেই তো পাচ্ছ দামের জিনিস নয়।
তবে জুহুরির কাছে জহরের আদর। জায়গা একটু দিও দাদা। চোখের জল পড়ে পড়ে একসময় শুকিয়ে যায়। সুবর্ণ তবু নির্নিমেষে সেই জহরগুলোর দিকে তাকিয়ে থাকে। আর একসময় খেয়াল হয় তার, অম্বিকা নামের সেই উদোমাদা ছেলেটা সরল বটে, কিন্তু নির্বোধ নয়। কিন্তু এই নির্মল ভালোবাসার উপহারগুলোর পরিবর্তে একটু নির্মল প্রীতির কৃতজ্ঞ হাসি হাসবার অবকাশও পেল না সুবর্ণ, হয়তো জীবনেও পাবে না। আগে ইচ্ছে হয়েছিল ওদের গ্রামের আওতা থেকে বেরিয়ে একবার রেলগাড়িতে উঠতে পারলে হয়। সুবর্ণকে বুঝিয়ে ছাড়বে মেয়ে মানুষের বার বাড়লে তার কী দশা হয়। কিন্তু করায়ত্ত করে ফেলার পর সে দুরন্ত দুর্দমনীয় ইচ্ছেটা কেমন যেন মিইয়ে গেল। আর বোধ করি ওই মিইয়ে যাবার দরুণই হঠাৎ প্রবোধচন্দ্রের একটু বিচক্ষণতা এলো। ছেলেমেয়েরা বড় হয়েছে, ওদের সামনে ওদের মাকে বেশি লাঞ্ছনা না করাই ভালো। তবে কাহাতক আর চুপ করে বসে থাকা যায় অপ্রতিভের চেহারা নিয়ে। হয়তো প্রবোধের ওই উগ্র মেজাজের গভীরতম মূল শিকড়ের কারণটা এই, চুপ করে থাকলেই নিজেকে ওর কেমন অপ্রতিভ আর অবান্তর লাগে। তাই হয়তো সর্বদাই ওই হাঁকডাকের ঢাকঢোল, যাতে নিজের কাছেও না নিজে খেলো হয়ে যায়, যাতে নিজের ওই অবান্তর মূর্তিটা কারোর চোখে ধরা না পড়ে। অতএব চুপ করে বসে থাকা যায় না, ছেলেদের সঙ্গেই কথা পারে প্রবোধ। গুচ্ছির আকোচ খাকোচ নিয়ে এলি যে, গিলবি ওগুলো? চন্দন তাড়াতাড়ি কোচরের পেয়ারাগুলো আঁচলে ঢেকে ফেলে বলে, সবগুলোই খাবো নাকি? আহা, তা না হোক, কিছুও যাবে তো, পেটে গেলে রক্ষে থাকবে। ফেলে দে, ফেলে দে। বারে, চন্দন স্বর অনুনাসিক করে ওঠে, কত কষ্টে গাছ ঠেঙিয়ে নিয়ে এলাম। আহা, কি অমূল্য নিধি। প্রবোধ আবার কৌতুক রসও পরিবেশন করে। অমূল্য পিসের দেশের অমূল্য বস্তু। তারপর ভানু কানুকেও কিছু উপদেশ দেয়, কিছু জেরা করে এবং একটু পরেই গলাটা ঝেড়ে নেয়। সুবর্ণলতা কি বোঝে না কিছু? বোঝে না ছেলেদের সঙ্গে ওই বৃথা বাক্য ব্যয়টা আসলে গৌরচন্দ্রিকা। এইবার আসল পালা ধরবে। কম দিন তো দেখছে না লোকটাকে, তা অনুমান মিথ্যা হয় না। গৌরচন্দ্রিকা শেষ করে মূল পালায় আসে প্রবোধ। হাসির মতো সুরে বলে, বাবা, এমন কান্না জুড়লে তুমি, মনে হচ্ছিল যেন বাপের বাড়ির মেয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছে। বলা বাহুল্য, উত্তর জুটল না। শুধু নিরুত্তর কথাটা আর চেষ্টাকৃত হাসিটা যেন বাতাসে মাথা কুটল। একটু অপেক্ষা করে আবার বলে ওঠে, কি করব, কাজ বলে কথা, মেয়ে মানুষের বোঝবার ক্ষমতাই নেই। তবে এও বলি, বাড়াবাড়িটা কিছুই ভালো নয়। জামাই, বেয়াই, নন্দাই, এই সব হলো গিয়ে তোমার আসল কুটুম্ব। তাদের বাড়ি থেকে আসছো, যেন সমুদ্র বহাচ্ছ। তবুও নিরুত্তর থাকে সুবর্ণ। চুপচাপ বসেই থাকে ছইয়ের মধ্যে আকাশের দিকে চেয়ে। প্রবোধ আবার বলে, যাই বলো, আমি একেবারে তাজ্জব বনে গেছি। কখনো যার চোখে জল দেখিনি সেই মেয়ে মানুষ কিনা কেঁদে ভাসালো। সুবর্ণ তবু তেমনই নির্বিকার চিত্তে বসেই থাকে। প্রবোধ এবার একটা নিঃশ্বাস ফেলে, আপন মনে বলে, ওহ, খাটুনি যে কি জিনিস, তাই শালাই হাড়ে হাড়ে টের পাচ্ছে। তবু সুবর্ণ নীরব।
প্রবোধ এবার আর একটা নিঃশ্বাস ফেলে, ক্লিষ্টক্রান্তর ভূমিকা নেয়, বলে, কথায় বলে ব্যথার ব্যাধি। তা বিয়ে করা স্ত্রী যার ব্যথার ব্যাধি নয়, তার আবার কিসের ভরসা? এ কথা কারুর একবার মনে এলো না যে তাই তো, লোকটা বিনা নোটিশে এমন হুট করে এলো কেন? দোষটাই দেখে জগৎ, কারণটা দেখে না। তথাপি সুবর্ণ ঘাড় ফেরে না। এইবার অতএব শেষ চাল চালে প্রবোধ। মাথাটা যা টিপটিপ করছে, হাড়ের জ্বর টেনে না বার করে। এইবার উদ্দেশ্য সিদ্ধ হয়। সুবর্ণ এই ডাহা মিথ্যেটা বরদাস্ত করতে পারে না, বলে ওঠে, শুধু জ্বর, জ্বর বিকার নয়? হয়তো প্রবোধের সন্ধির মনোভাব দেখে ঘেন্নাতেই বলে, রাগ করবার কথা, রাগ করে চেঁচিয়ে উঠবার কথা, কিন্তু আশ্চর্য, সেসব করে না প্রবোধ, বরং নিশ্চিন্ত গলায় বলে, তা সেটা হলেই বোধ হয় খুশি হও তুমি। সুবর্ণ আবার মুখটা ফিরিয়ে নিয়ে জানলার দিকে রাখে, শুধু উদাস উদাস গলায় বলে, খুশি? কি জানি, জিনিসটার আস্বাদ্য জানলাম না একাল অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।